সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী বইয়ে ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা, আর পৃষ্ঠা হচ্ছে 61 থেকে 64 পৃষ্ঠা, প্রথম ও দ্বিতীয় সেশনের যে কাজটা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা এই যে খেলনার একটা, আমরা সবাই কম বেশি পরিচিত এই খেলনার সাথে, এটা দেখতে পাচ্ছি। আর এখানে লেখা আছে, ছোটবেলায় খেলনা দিয়ে খেলোনি এমন কেউ নেই নিশ্চয়ই। এখনো হয়তো তোমরা অনেকেরই ভালো লাগে খেলনা গাড়ি পুতুল নিয়ে খেলতে। কেমন হয় যদি এবার নিজেরাই যদি কিছু খেলনা বানানো যায়। তো এই খেলনা বানানো নিয়ে আজকে এই পর্বটা আমার। তো আজকে এই পর্বটা শুরু করার আগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছো কিন্তু সাবস্ক্রাইবটা করো নাই, অথবা যেসব শিক্ষার্থী বন্ধুরা আগে থেকে নিয়মিত দেখছো এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, এবং পরবর্তী আমাদের যে লেসনগুলো আছে সেখানে তোমরা অবশ্যই থাকবে। তো আমরা শুরু করি। তো এখানে যে প্রথম ও দ্বিতীয় সেশনে যে দুইটা বুলেট আকারে যে ইনস্ট্রাকশন যে লেখাগুলো আছে, এই লেখাগুলো যদি মোটা দাগে আমি যদি বলি যে আজকে যে আমাদের এই যে খেলনা বানানো নিয়ে যে সিরিয়াস যে বিষয়গুলা আমাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, এখানে বলা আছে যে শুধু খেলনা সাজিয়ে রাখার জন্য যেন আমরা খেলনাগুলো যেন তৈরি না করি, বরং সেগুলো দিয়ে যে সত্যি সত্যি করে যে খেলা যাবে, শেখা যাবে, তো বোঝা যাবে, এই ধরনের খেলনা আমরা তৈরি করব। তো এইখানে তোমাদের টেক্সট বইয়ে যে নৌকা বানানো, যে নৌকার যে খেলনা যে বানানোর ধাপসমূহ, আমি কয়েকটা ছবি যে স্টেপগুলো যে আছে এগুলো আমি একটু দেখাবো। দেখানোর পরে আমরা নিজেরাই এই খেলনাগুলো কিভাবে তৈরি করতে হয় এগুলো আমরা হাতে কলমে এগুলো বানাবো। প্রথমে দেখতে পাচ্ছি এই যে স্টেপ ওয়ানে এরকম একটা লো কস্ট নো কস্ট যে ম্যাটেরিয়ালগুলো যে আছে আমাদের ঘরের চারপাশে, ঘরের ভিতরে বাইরে, একদম যে প্লাস্টিকের বোতল, দুইটা কাঠি, এই যে এই বিষয়গুলা, এগুলো আমরা সহজলভ্য, ওগুলো আমরা খুব সহজেই আমরা জোগাড় করতে পারি। দ্বিতীয় স্টেপে হচ্ছে এরকম ঠিক এই যে তৃতীয় স্টেপে হচ্ছে এই যে দুইটা চামচে প্লাস্টিকের চামচটাকে দুই সাইডে কেটে এই যে ঘাম দিয়ে লাগানো হচ্ছে। তারপর স্টেপটা হচ্ছে এটা, সর্বশেষ স্টেপটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো আমরা আসলে ছবি দেখে খুব একটা বোঝার 100% ক্লিয়ার হওয়ার ওইভাবে হয় না। আমরা একদম হাতে কলমে বাস্তবে এই নৌকার যে বানানোর যে ধাপসমূহ আমরা সবাই মিলে দেখব। তো চলো আমরা কিভাবে একটা যে খেলনার নৌকা বানানো যায় সেটা আমরা সবাই মিলে একটু খুব অল্প সময়ের মধ্যে আমরা একটু দেখে আসি। প্রথমে এরকম একটা সুপার গ্লু, তারপর হচ্ছে এই যে দুইটা কাঠি, তারপর হচ্ছে দুইটা এই যে চামচ, তারপর হচ্ছে দুই তিনটা এই যে রাবার, তারপর হচ্ছে যে ফেলে দেওয়া যে কোকা কোলা বোতল, প্লাস্টিকের বোতল, তারপর হচ্ছে একটা প্লাস, তারপর হচ্ছে একটা কাঁচি। প্রথমে আমরা এই যে বোতলটা দিয়ে এই দুই পাশে এই যে কাঠি দিয়ে আমরা এই যে রাবার দিয়ে বেঁধে ফেলবো। তো এমনভাবে যাতে রাবারটা নিই যাতে রাবারটা ছিঁড়ে না যায়। তারপর রাবারে আরেক পাক এইভাবে করে আমরা এই যে শক্ত করে একটু আঁটো সাঁটো করে আমরা এইভাবে দুইটা কাঠির সাথে বোতলটা লাগিয়ে রাখতে পারি। তারপর আমরা এই যে সর্বশেষ যে স্টেপটা হচ্ছে এইটা, যে প্লাস্টিকের চামচটা আমরা যে রাবারের সাথে এইভাবে বেঁধে এই যে রাবারের চামচটা এটা প্রপেলার হিসেবে কাজ করবে। এই যে কয়েক পাক ঘুরিয়ে আমরা দেখতে পারি পানিতে ছাড়ার আগে। আমরা খেলনা কিভাবে তৈরি করতে হয় আমরা দেখে আসলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো অনেক শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার নিজেরাই কিন্তু এই খেলনাটা ভালোভাবে তৈরি করতে পারবে। এবং এই যে এই খেলনা তৈরির যে ভিডিওটা দেখার আগে আমার বিশ্বাস তোমাদের অনেকেরই খুব সুন্দর করে, আমার চাইতে আরো ভালো ভালো সুন্দর সুন্দর করে এই খেলনাগুলো তোমরা তৈরি করতে পারো। প্রথমে বলা আছে হচ্ছে এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটছে আসলে। হ্যাঁ, তো কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্র এটা চলতে শুরু করলো।
বলতে পারো এই শক্তি কোথা থেকে আসলো? একই রকম ঘটনা কি আর কোথাও ঘটতে দেখেছো? দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো। তো এইরকম এই যে ১ টা ২ টা ৩ টা ৪ টা এই যে ৪ টার যে কাজ এগুলো আমরা পরের স্লাইডের থেকে আমরা পরপর এটা আমরা দেখব। তো সবার আগে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে এই আমাদের যে ২ টা শক্তি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এটা একটু পুনরায় একটু আবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য এই স্লাইডে নিয়ে আসা আমার। একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। হুম? তো স্থিতিশক্তি বলতে কি বুঝি আমরা? কোনো বস্তু অবস্থানের জন্য তাতে যে শক্তি থাকে তাকে তার স্থিতিশক্তি বলে। স্থির অবস্থায় যেসব বস্তু যে তার অবস্থানের জন্য যে শক্তিগুলো সঞ্চয় মানে তার মধ্যে যে স্থিতি থাকে তাকে আমরা স্থিতি শক্তি বলে। আর গতিশক্তি কি? কোনো বস্তু গতির জন্য উৎপন্ন শক্তিকে গতিশক্তি বলা হয়। হ্যাঁ? তো একটু আগে আমরা যে নৌকা বানালাম সেখানে আমরা স্থিতিশক্তিও দেখতে পেয়েছি, গতিশক্তিও দেখতে পেয়েছি। তো পরবর্তী যে কোয়েশ্চেনগুলোতে আরো বেশি আমরা ক্লিয়ার হব। তারপর বলা আছে স্থিতিশক্তি এই যে কলামে সময়ের সাথে পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করা হলো স্থিতি। সময় সাপেক্ষে যে কোনো বস্তু যদি অবস্থান যদি না করে তখন সেটাই আমরা বলছি হচ্ছে স্থিতি। আর এখানে গতিশক্তি হচ্ছে সময়ের সাথে পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তু অবস্থান পরিবর্তন করা হলো গতি। তারপরে হচ্ছে স্থিতিশক্তির কলামে যে সকল বস্তু চলমান নয় তারা কিন্তু স্থিতি অবস্থায় থাকে। আবার এখানে গতিশক্তিতে বলা আছে যে সকল বস্তু চলমান তারা গতি অবস্থায় থাকে। যেমন এখানে স্থিতিশক্তিতে উদাহরণ দেওয়া আছে ঘরবাড়ি, দালান কোঠা, গাছ ইত্যাদি পারিপার্শ্বিকের সাপেক্ষে কিন্তু স্থির। এই ঘরবাড়িগুলো মানে একটা জায়গায় স্থায়ীভাবে স্থির হয়ে থাকলেও কিন্তু শক্তি অবশ্যই স্থিতিশক্তি আছে। এই শক্তিগুলো না থাকলে ঘরবাড়িগুলো ভেঙে যেত, হ্যাঁ? তারপর হচ্ছে গতিশক্তি উদাহরণ এখানে যেটা বলা আছে চলমান ট্রেন, চলন্ত বাস ও গাড়ি, চলমান সাইকেল ও রিক্সা প্রভৃতি পারিপার্শ্বিক সাপেক্ষে গতিশীল। একটু আগে যে আমরা নৌকা তৈরি করলাম এটাও কিন্তু গতিশক্তিতে রূপান্তর হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রশ্ন উত্তরগুলো দিব। তো প্রথম প্রশ্নটা দেয়া ছিল হচ্ছে এরকম, এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটছে আসলে? তো উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, এই নৌকাটির ক্ষেত্রে স্থিতিশক্তি ও গতিশক্তি দুইটি কিন্তু শক্তি লাভ করেছে। তারপরের প্রশ্নটা ছিল হচ্ছে কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্র এটা চলতে শুরু করলো? বলতে পারো? তো সেটার উত্তর হচ্ছে এরকম, রাবার ব্যান্ডের মধ্যে থাকা চামচ বা ধাতব বস্তুটির মধ্যে যে স্থিতিশক্তি জমা ছিল, আমরা একটু আগে যে বলেছি কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে যে দালান কোঠা, বিল্ডিং, বিভিন্ন জিনিস এগুলোর মধ্যে কিন্তু স্থিতিশক্তি আছে। ঠিক একইভাবে যে রাবারের ব্যান্ডের মধ্যে থাকা যে চামচটা ছিল আমাদের সেখানে কিন্তু স্থিতিশক্তিটা জমা ছিল। তারপরে এটি যখন পানিতে ছাড়া হলো তখন স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হওয়ার কারণে কি হয়েছে? পানিতে নৌকাটি ছাড়া মাত্রই চলতে শুরু করে। এই প্রক্রিয়া স্থিতিশক্তি পরিবর্তন হয়েছে গতিশক্তিতে। তার মানে আমরা একটা জিনিস দেখলাম শিক্ষার্থী বন্ধুরা, একদম ছবি থেকে একটু ভিডিওটা যেটা দেখলাম, প্রথমে স্থিতি শক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়, হ্যাঁ? তো এই বিষয়টা যদি একটা অ্যারো চিহ্ন অথবা এইভাবে যদি আমরা মনে রাখতে পারি, প্রথমে স্থিতি থাকে শক্তিটা, তারপর গতিশক্তিতে যে রূপান্তর হয়। তারপরে যেটা বলা আছে যা নৌকাটি চলার কারণে হয়েছে, হ্যাঁ, নৌকাটি যদি মানে নৌকাটা যে চলা শুরু করলো গতিশক্তিতে রূপান্তর হইল। এই প্রক্রিয়া নৌকা চলার জন্য ব্যবহৃত একটি প্রাচীন পদ্ধতি, যেটা আমরা বলছি, হ্যাঁ, এটা আমরা অনেক আগে থেকে এই খেলনাটা আমরা বানিয়ে খেলেছি সবাই। তারপর হচ্ছে প্রশ্নটা এই শক্তি কোথা থেকে আসলো যদি বলা হয়, উত্তরে যদি আমরা এইভাবে লিখি স্থিতিশক্তি রাবার ব্যান্ডের মধ্যে জমা ছিল, রাবার ব্যান্ডের সাথে যুক্ত থাকা চামচটিকে ঘুরানোর ফলে এর মধ্যে স্থিতিশক্তি জমা হতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে শক্তি দুইবার এসছে, এখানে একবারই হবে, হ্যাঁ। তারপর হচ্ছে এই স্থিতিশক্তির কারণে নৌকাটি চলতে শুরু করায় আহ, তখন নৌকাটি গতিশক্তির অধিকারী হয়। এই স্থিতিশক্তির উপস্থিতি নৌকাটি গতিশক্তির প্রভাবে অধীনে নৌকা চলার প্রস্তুতি করে এবং পানিতে নৌকাটি চলার জন্য প্রয়োজনীয় শর্ত সৃষ্টি করে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছি যে এই শক্তিটা কিভাবে কোথা থেকে আসলো। এই রকম যদি আমরা যদি লিখি তোমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারবে। তারপরে প্রশ্নটা ছিল হচ্ছে এরকম যে এইরকম ঘটনা আর কোথাও কি ঘটতে দেখেছো কিনা তুমি, বা তোমাকে প্রশ্নটা করা হচ্ছে আর কি। তো তুমি যেভাবে লিখবা তুমি তোমার মতো করে লিখবা, যে আমি যেভাবে লিখেছি এটা এখান থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারো। তো আমি যেটা লিখেছি সেটা হচ্ছে এই ধরনের ঘটনা আমি কোথায় কোথায় যে দেখতে পাই অথবা পেয়েছিলাম।
যেমন পাথরকে যদি উপর থেকে নিচে ফেলা হয়, তখন এই যে পাথরটা যখন স্থির অবস্থা আছে তখন স্থিতিশক্তি, যখন উপর থেকে নিচে পড়া মাত্রই কিন্তু তোমার কি হবে, এটা গতিশক্তিতে রূপান্তর হবে। হ্যাঁ, তার মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি অথবা বলতে পারি পাথরকে উপর থেকে না ফেলা পর্যন্ত সেটা সেটা কিন্তু পাথরের মধ্যে কিন্তু স্থিতিশক্তি কিন্তু বিদ্যমান মানে আছে। যখনই পড়া শুরু করলো তখনই কিন্তু কি হইলো, গতিশক্তিতে লাভ হইলো, রূপান্তর হইলো। তারপর হচ্ছে আরেকটা উদাহরণ যদি দিই, বেঞ্চ থেকে ব্যাগ বা বই নিচে পড়া, আমরা এটা সচরাচর সবাই দেখি, তো এটাও কিন্তু স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর হয়। বেঞ্চের উপরে যখন ব্যাগটা থাকে স্থির অবস্থায় তখন স্থিতিশক্তি, যখনই পড়লো নিচে তখন গতিশক্তিতে রূপান্তর হইল। তারপর স্থির ঘড়ি, গতিশীল হওয়া। একটা ঘড়ি যদি বন্ধ থাকে, তুমি যদি ব্যাটারিটাকে যদি খুলে রাখা হয়, অথবা এই অবস্থায় যদি তুমি যদি দেখো, একদম স্থিতি শক্তি ইয়াটা তুমি দেখতে পারবা, যখনই অ্যাক্টিভ করবা ঘড়িটা, গতিশীল হওয়া শুরু করবা, তখনই কিন্তু গতিশক্তিতে লাভ করবে। তারপরে উদাহরণ যেটা দেয়া আছে, স্থির ব্যক্তি দৌড়ালে, কোনো মানুষ যদি ব্যক্তি যদি স্থির অবস্থায় যদি দাঁড়িয়ে থাকে, তাহলে সেই দাঁড়ানো ব্যক্তির মধ্যে কিন্তু স্থিতিশক্তি কিন্তু বিদ্যমান আছে। হ্যাঁ, যখনই দৌড়ানো শুরু করবে তখনই কিন্তু গতিশক্তি তার লাভ করলো। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা যদি লিখি, গুলতি মারার সময় রাবারের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। আমরা কম বেশি জানি এবং এই ধরনের গুলতি মারা আমরা সবাই খেলি। আহ, তারপর হচ্ছে ধনুক থেকে তীর ছোড়ার সময় এ ধরনের ঘটনা ঘটে। যখন কোনো ধনুক দিয়ে যখন আমরা ছুরি, তখন তীরটা ছোড়ার আগে কিন্তু মানে মানে ধনুক থেকে তীরটা বের হওয়ার আগে কিন্তু স্থিতিশক্তি কিন্তু তার মধ্যে বিদ্যমান। যখনই তীরটা ছুঁড়ে বাইরের দিকে চলে গেল তখনই কিন্তু গতিশক্তিতে লাভ করলো। তারপর হচ্ছে আর একটা উদাহরণ যদি দেখি, একটি বস্তুকে মাটি থেকে উপরে তুলে রাখলে এ ধরনের ঘটনা ঘটে। এটা আমরা জানি, স্প্রিংকে সংকুচিত করলে এ ধরনের ঘটনা ঘটে। যে কোনো স্প্রিংকে যদি তুমি যদি সংকুচিত করো তারপর যদি ছেড়ে দাও, তখন কিন্তু স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে এটা রূপান্তর হবে। তারপর সর্বশেষে যে উদাহরণটা দেয়া আছে, কোনো বস্তুকে টান টান করে রাখলে এ ধরনের ঘটনা ঘটে। এটাও কিন্তু আমরা এই যে স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর, এই ধরনের ঘটনা আমরা দেখতে পারি। তারপর হচ্ছে প্রশ্নটা ছিল হচ্ছে এরকম যে, অন্যান্য দলের সাথে মুক্ত আলোচনায় যোগ দাও, তাদের ভাবনা শুনে দেখো কোন শক্তির ফলে নৌকায় গতির সঞ্চার হলো। তো উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, অন্যান্য দলের সাথে মুক্ত আলোচনা করে, তোমাদের যে স্কুলে যে গ্রুপে পেয়ারে, হ্যাঁ, এটা তোমাদেরকে তোমাদের ক্লাসের টিচাররা কাজ দেবে যে এখন তোমরা মুক্ত আলোচনা, ওপেন ডিসকাশন করো। তো এই ওপেন ডিসকাশন করার পরে তাদের ভাবনা শুনে বুঝলাম রাবার ব্যান্ডের স্থিতি শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে নৌকায় গতি সঞ্চার করেছে। এটা একটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে আমি লিখলাম। তোমরা তোমাদের স্কুলে গ্রুপে যে ওপেন ডিসকাশনে যেটা আসে সেটাই তোমরা লিখবা। তারপরে প্রশ্নটা ছিল হচ্ছে এরকম যে, এবার ভেবে দেখো তোমাদের নৌকায় যখন চলছিল পদার্থবিজ্ঞানের ভাষায় এ সময়ে কি কোনো কাজ সম্পন্ন হয়েছে? তোমরা উত্তর লিখে রাখো। তো এখানে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ মানে বিজ্ঞানের ভাষায় কিন্তু কাজ আছে। হুম, তো কাজ বলতে আমরা যে কোনো ধরনের কাজকে কিন্তু কাজ বলা যাবে না। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজটা কিন্তু মানে স্থানান্তর, মানে কাজ একটা একটা ইম্প্যাক্ট, একটা রেজাল্ট কিন্তু অবশ্যই আসতে হবে, তখন আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা এটাকে কাজ বলবো। যেটা আমরা উত্তরে এইভাবে লিখেছি, এই যে দেখো, সপ্তম শ্রেণী অনুসন্ধানী বই অনুসারে তোমাদের যে অনুসন্ধানী বইটা আছে তোমরা অবশ্যই পড়ে নিয়েছো, অথবা যারা পড়ো না এখন অবশ্যই পড়বে। কারণ এই সপ্তম শ্রেণীর যে অনুসন্ধানী বইয়ে যে অধ্যায়টা আছে তোমাদের, এটার সাথে কিন্তু এই অধ্যায়ে অবশ্যই একটার সাথে একটা ওতপ্রোতভাবে সম্পর্ক। এই জন্য এই দুইটা বই কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে। তো এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হলো, কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু যদি স্থির অবস্থা থাকে সেখানে যদি তুমি ধাক্কা দাও, মানে বল প্রয়োগ বলা হচ্ছে। যদি বলের দিকে বস্তুটি কিছু দূরত্ব অতিক্রম করে, তুমি যেদিকে মুভ করে মানে যেদিকে তুমি বলটাকে ধাক্কা দিচ্ছ সেদিকে যদি বস্তুটি যদি কিছু দূরত্ব অতিক্রম করে, তবে বল এবং ওই দূরত্বে যেই শক্তি এবং যে যতটুকু যে সরে গেল সামনের দিকে, তার গুণফলকে আমরা কি বলি? কাজ বলি। তো এখানে কাজের একটা সূত্র আছে, কাজ এই জন্য বলা আছে কাজ ইকুয়াল টু বল গুণ দূরত্ব। হ্যাঁ,
তখনই কাজ হবে যখন তোমার ওখানে একটা শক্তি উৎপন্ন হবে এবং ওই শক্তি উৎপন্ন হওয়ার ফলে এই জায়গাটা স্থানান্তর মানে জায়গা স্থান ত্যাগ করবে। হ্যাঁ, মানে একদম ছোট ডিস্টেন্স, কম ডিস্টেন্স হলেও কিন্তু সরে যাবে, তখনই কিন্তু আমরা বলবো এটা একটা কাজ হয়েছে। কখন কাজ হবে না? যখন তুমি বল প্রয়োগ করেছো কিন্তু ওই বস্তুটা ওই জায়গায় কিন্তু থেকে গেল, কোনো দূরত্ব কিন্তু অতিক্রম করলো না, তখন কিন্তু আমরা তাকে কিন্তু কাজ বলা যাবে না। হ্যাঁ, তো পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হলো এরকম যে তুমি কোনো কিছু যদি কোনো বস্তুকে যদি ধাক্কা দাও, সেই বস্তুটা কিন্তু শক্তির ফলে, তুমি তো একটা গায়ে শক্তি নিয়ে তো ধাক্কা দিচ্ছ না, তো শক্তির ফলে কিন্তু ওই বস্তুটা কিন্তু জায়গাটা সরে যেতে হবে, যদি না সরে তাহলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, একটু এক সুতা পরিমাণ হলেও কিন্তু সেটা নাড়াচাড়া করে সরে যেতে হবে, তখনই আমরা তাকে কি বলবো, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলবো। কাজ সমান আমরা এখানে জানি বল এবং দূরত্ব। তো এই যে ইংলিশে যেটা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, এই যে W=Fs, তোমরা অনুসন্ধানী বইতে অবশ্যই ভালোভাবে পড়ে নিবা তোমরা। তো শেষে যেটা লাইন আমি লিখেছি, যখন নৌকা চলছিল তখন নৌকার উপর বল প্রয়োগ করা হয়েছিল এবং নৌকাতে গতি সঞ্চারের কারণে কিছুটা দূরত্ব অতিক্রম করেছিল, তাই এই সময় কাজ সম্পন্ন হয়েছে। তো আমরা যেটা খেলনার নৌকা যেটা স্টেপ বাই স্টেপ তৈরি করেছি, সেখানে কিন্তু একটা কাজ হয়েছে বলে আমরা সবাই একমত হতে পারি, কারণ যে আমরা খেলনাটা তৈরি করার ফলে একটা জায়গায় যখন ছেড়ে দিয়েছি, ওই নৌকাটা কিন্তু ওই জায়গায় কিন্তু স্থির হয়ে কিন্তু থাকে নাই, ওই জায়গায় ওই নৌকাটা কি হয়েছে, সামনের দিকে কিছুটা দূরত্ব হইলে কিন্তু সরে গেছে। হ্যাঁ, তখন এই পদার্থবিজ্ঞানী ভাষায় আমরা বলতে পারি যে একটা কাজ সম্পন্ন হয়েছে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে শেষ করব। তোমরা যদি কোনো কিছু, যদি তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে, কোনো জায়গায় যদি বোঝার যদি অসুবিধা থাকে, কোনো কোয়েশ্চেন যদি থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে লিখে জানাবে। আর তোমরা যদি আমার এই যে লেসনের মধ্যে যদি কোনো ফিডব্যাক যদি থাকে আমার, সেটা অবশ্যই লিখে জানাবে। এবং যারা তোমরা এখনো সাবস্ক্রাইবটা করো নাই, অথবা তোমরা যারা আজকে নতুন এসেছো, তোমরা এই ভিডিওটা লেসনটা শেষ করার পরে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করবা, কারণ সাবস্ক্রাইবটা করলে আমার পরবর্তীতে যে ভিডিও লেসনগুলো তৈরি করা একটা আগ্রহ তৈরি হয়। তো সেই জন্য সবাইকে বলছি, আমরা পরবর্তী লেসনগুলোতেও আমরা একসাথে থাকবো। যে আমাদের এই চ্যাপ্টারে যে প্রথম ও দ্বিতীয় সেশনটা আমরা শেষ করলাম, আমরা পরের যে লেসনে আমরা তৃতীয় এবং চতুর্থ যে সেশনটা আছে সেটা আমরা শুরু করার যে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই লেসনটা শেষ করব। সবাই অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।